আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। রাজধানী পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড, জরিমানাও করা হয়। রায়ে সন্তুষ্টি জানালেও দ্রুত কার্যকর দেখতে চায় রামিসার বাবা। আদালত রায় পর্যবেক্ষণে বলেন, আসামির অপরাধ সংশোধনযোগ্য নয়। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের দ্রুত বিচার ইতিহাসে নজির স্থাপন করল পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলা। বহুল প্রতীক্ষিত ছিল এই রায়। সকালে প্রথমে সোহেল, এরপর তার স্ত্রী স্বপ্নাকে হাজির করা হয় আদালতে। ৩০ মিনিটের বেশি সময় ধরে রায় পড়েন আদালত। সোহেল রানা ও তার স্ত্রীকে দেয়া হয় সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড, করা হয় অর্থদণ্ড। রায়ে আদালত কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন। যথাযথ শাস্তি না দিলে আদালত ব্যর্থ হবে বলে উল্লেখ করেন বিচারক। ধর্ষণ প্রমাণিত হওয়ায় ও আসামি নিজের দোষ স্বীকার করার কারণে রিমান্ডে নেওয়া হয়নি বলেও জানান আদালত। আর স্বপ্নারও এই অপরাধের সহায়তার প্রমাণ মেলায় সেও একই অপরাধে শামিল বলে উল্লেখ করেন বিচারক। রায়ে সন্তুষ্টি জানালেও দ্রুত কার্যকর চান রামিসার বাবা। এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসা এই ধরনের ঘটনা না ঘটে। আসামি দায় স্বীকার করায় সঠিক বিচার পেয়েছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। এই আসামি সোহেল রানা তার অপরাধ বিষয়ে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছিল এবং তাদের কোনো আইনজীবী ছিল না বিদায় বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো বক্তব্য কিংবা কোনো ধরনের সাফাই সাক্ষী বা এই আদালতে বা রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষীদেরকে জেরা করার জন্য একজন স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিযুক্ত করেছে। রায়ে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, নজির সৃষ্টি হয়েছে এই রায়ে। উচ্চ আদালতেও যেন দ্রুত নিষ্পত্তি হয় তার জন্য চেষ্টা থাকবে তাদের। কোনো শিশুর উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। রামিসা হত্যা মামলার রায়ে সরকার সন্তুষ্ট। উচ্চ আদালতেও এটি বহাল থাকবে বলে আশা করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। ডেথ রেফারেন্স ও রায়ের নথি সুপ্রিম কোর্টে পৌঁছলে দ্রুত তা নিষ্পত্তির উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রায় পরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা জানান তারা। পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। দ্রুততম সময়ের মধ্যে সেই রায়ের বাস্তবায়ন, আমরা সেইটি বাস্তবায়ন করার ক্ষেত্রে আইনানুগ পদ্ধতিতে আমরা চেষ্টা করব এবং আমরা করব, যথাযথ ব্যবস্থা গ্রহণ করব যেন দ্রুততম সময়ের মধ্যে আপিলটি চূড়ান্তভাবে নিষ্পত্তির মাধ্যমে রায়টি বাস্তবায়নের দিকে যায়। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতা ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১.৫ দশকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। রুদ্র রফিকের রিপোর্ট। প্রধান অতিথি উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতা ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন শিক্ষা মন্ত্রণালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্টরা। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে দক্ষ মানব শক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। আমাদের হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হবে, মানব সম্পদ তৈরি করতে হবে, দক্ষ মানব সম্পদ আমাদের লাগবেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের ব্যর্থতা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চায় সরকার। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি,
বরং শিক্ষা ব্যবস্থাকেও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো এবার। দক্ষতাভিত্তিক শিক্ষা ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। প্রযুক্তি নির্ভরতার পাশাপাশি নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়নে শিক্ষকদের বেশি জোর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। রুদ্র রফিক, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। অধিবেশনে আগামী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেল 3টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে। বাজেটের উপর সংসদ সদস্যদের আলোচনা শেষে আগামী 30 জুন তা পাশ হওয়ার কথা রয়েছে। অধিবেশনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই প্রস্তুতি কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধাক্কা সামলে ওঠার আগে বিদ্যুতের দাম বাড়ায় নাভিশ্বাস মানুষের। সরকার এই নতুন সিদ্ধান্তে নিত্যদিনের সংসার খরচ আর জীবনযাত্রার ব্যয় মেটাতে নতুন করে শঙ্কায় পড়েছেন সাধারণ মানুষ। ভোক্তা পর্যায়ে বিদ্যুতের এই বিল বাড়ার নেতিবাচক প্রভাব শুধু বাসাবাড়িতেই সীমাবদ্ধ থাকবে না, বরং উৎপাদন, শিল্প কারখানা ও সেবা খাত হয়ে এর ধাক্কা লাগবে সরাসরি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কয়েকদিনের মাথায় এবার বাড়ানো হলো বিদ্যুতের দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে হয়েছে 10 টাকা 63 পয়সা, অর্থাৎ ইউনিট প্রতি দাম বেড়েছে 1 টাকা 52 পয়সা বা প্রায় 16.68%। একই সঙ্গে পাইকারি পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে প্রায় 20%। সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। তাদের অভিযোগ, আয়না বাড়লেও একের পর এক জ্বালানি ও সেবার মূল্য বৃদ্ধি জীবনযাত্রার ব্যয়কে আরো অসহনীয় করে তুলছে। বিদ্যুতের জ্বালানি যদি দাম বাড়ে, এগুলোতে আমাদের যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসে যে কোনো জিনিসে আমাদের ব্যয় বেশি হবে। অবশ্যই ব্যয় হবে, কষ্ট হবে। ইউনিট ছিল আমাদের 15 টাকা, এখন যদি আবার ট্যাক্স বাড়ায় সেক্ষেত্রে তো আরও বাড়বে। 15 টাকা দিতে গেলে আমরা রীতিমতো হিমশিম খাই। শুধু ভোক্তারাই নন, উদ্বেগে ব্যবসায়ীরাও। তাদের মতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়াবে। ক্ষতিগ্রস্ত এই যে যারা এখানে ওয়ার্কার আছে, তারা অনেকে আমাদের যদি প্রোডাকশন কমে আসবে তখন ওয়ার্কারও অনেক ছাঁটাই হবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভর্তুকি কমানোর যুক্তি দেখিয়ে বারবার দাম বাড়ানো হলেও বিদ্যুৎ খাতের অদক্ষতা, অপচয় ও দুর্বল ব্যবস্থাপনার দায় শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদেরই বহন করতে হচ্ছে। প্রবলেম যেগুলি আছে এগুলো সলভ না করে দাম বাড়ানোতে তারা খুব আগ্রহী এবং এবারও সেটাই হয়েছে এবং সেটার কারণে মানুষের ভিতরে একটা নেতিবাচক প্রভাব ইতিমধ্যেই পড়েছে। প্রথম দিকে জ্বালানি তেলের দাম বাড়লো, পরে গ্যাসের দাম বাড়তেছে কন্টিনিউয়াসলি এবং এটার কারণে এখন বিদ্যুতের দাম বাড়লো। এগুলোর কারণে মানুষের যে স্বাভাবিক যে জীবনযাত্রা, এটা কিন্তু ব্যাহত হবে, মানুষের খরচ বাড়বে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রভাবে পরিবহন, উৎপাদন, কৃষি ও সেবা খাতের ব্যয় বাড়িয়ে পুরো অর্থনীতিতে প্রভাব ফেলবে। প্রোডাকশন কস্ট বাড়লে তাকে তো এই টাকাটা উদ্ধার করতে হবে, তখন সে গ্রাহকের উপর এটা চাপ দেবে, এটার মূল্য বাড়াবে। তো মূল্য বাড়ালে স্বাভাবিক কারণে ওই যে শিল্প উদ্যোক্তা তার কিন্তু প্রোডাকশন তার বিক্রিতে কিন্তু কমে যাবে। এক্ষেত্রে শুধুমাত্র সাধারণ গ্রাহক কনজিউমার তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, একজন শিল্প উদ্যোক্তা, একজন ব্যবসায়ী তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং উৎপাদন ব্যবস্থায় দক্ষতা নিশ্চিত করা গেলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানো সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।
একদিকে উচ্চ মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে পদে পদে করের বোঝা, সব মিলিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এ অবস্থায় কিছুটা স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিনিময়ে কঠিন হচ্ছে করের হার। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে করমুক্ত আয়সীমা ন্যূনতম 5 লাখ টাকা করার দাবি করদাতাদের। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। কারণ বাজারের চা বিক্রেতা সুমন মিয়া বোঝেন না ট্যাক্স ভ্যাটের মারপ্যাচ। সরকারি বাধ্যবাধকতার খবরে তাই রয়েছেন অস্বস্তিতে। 20,000 টাকা একটা চা দোকান দিয়ে ইনকাম করতে হলে মনে করেন কলজা শুকায়া আড্ডি হয়ে যাবে। আয়কর সরকারে যদি বাধ্যতামূলক করে সবার দিতে হবে, বাংলাদেশে তাকতেলে দিতে হবে। নিয়মিত আয়করের মুখোমুখি হওয়া নাগরিকদের প্রতিক্রিয়া আরও ক্ষুরধার। তাদেরই একজন বিপ্লব হোসেন। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই করদাতার দাবি, ট্যাক্স ভ্যাটের জাতাকলে পিষ্ট তারা। বাসা ভাড়া বাদ দিলাম, ফ্ল্যাট বাদ দিলাম, যদি সাবলেট নিয়েও থাকে সেখানেও আপনার 8 থেকে 10,000 টাকা খরচ হয়ে যায়। আরও আনুষঙ্গিক খরচগুলো আছে, সেই খরচগুলো যদি একসঙ্গে মিলাই তাহলে দেখা যাচ্ছে 30,000 টাকাতে আমার ভর্তুকি দেওয়া লাগে। প্রতি মাসে আমার 5 থেকে 7,000 টাকা আরও ঋণগ্রস্ত হওয়া লাগে। আবার যদি এই জায়গা থেকে আপনারা 3 থেকে 3,500 টাকা যদি কর নিয়ে যান, ট্যাক্স নিয়ে যান, তাহলে আমরা চলবো কেমন? ভালো নেই দোকানিরাও। পদে পদে করের কোপে পড়া এই ক্ষুদ্র উদ্যোক্তারা বলছেন, ব্যক্তি করের আয়সীমা বাড়ানো অতি জরুরি। 50 ঊর্ধ্বে যাদের স্যালারি তাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাটের ব্যবস্থা করে নিলে ভালো হবে। এর নিচে যারা, এদেরকে সরকার যদি ছাড় না দেয় তাহলে এদের বাঁচার কোনো উপায় নাই, ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারবে না। এমন প্রেক্ষাপটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়াতে যাচ্ছে সরকার। এতে 2026-27 অর্থ বছরের জন্য ন্যূনতম করমুক্ত আয়সীমা হচ্ছে 3,75,000 টাকা। এছাড়াও জুলাই যোদ্ধাদের জন্য 5,25,000 টাকা, আর কৃষি খাতে বহাল থাকতে পারে আগের 5 লাখ টাকা পর্যন্ত। তবে ঊর্ধ্বমুখী বাজারে এটি উপযুক্ত নয় জানিয়ে নাগরিক প্রতিনিধিরা বলছেন, ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা আরও বাড়াতে হবে। ন্যূনতম আয়ের সীমা 5 লক্ষ টাকা করা হোক। এটি ধরেন আরও 4-5 বছর আগে আমরা এটা দাবি করেছিলাম, কিন্তু এই 4-5 বছরের মধ্যে মূল্যস্ফীতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু 5 লক্ষ টাকা দিয়ে একটা সাধারণ জীবনযাপন করতে কিন্তু আর 5 লক্ষ টাকা তার ব্যয় হয়। এটি বর্তমান সরকার যেটা করতে চাচ্ছে, এটা বাস্তবসম্মত না। চলমান মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের ব্যয়ের চাপ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। যেহেতু ইনফ্লেশনটা প্রায় বছর 3 ধরে উচ্চ পর্যায়ে এবং এই মুহূর্তে ঊর্ধ্বমুখী, এই করমুক্ত আয়সীমা এটাকে কিন্তু বর্তমানে 3.5 লাখ থেকে বাড়াতে হবে। গত 3 বছরে ইনফ্লেশন যেভাবে বেড়েছে তার সাথে অ্যাডজাস্ট করে যেই আসলে স্ল্যাবটা হওয়া উচিত, সেই জায়গাতেই নিয়ে যাওয়া উচিত। তবে আমি নিশ্চিত এটা 15-20 হাজার টাকা বাড়িয়ে সেটাকে রিফ্লেক্ট করা যাবে না রিয়েল সিচুয়েশনটা। বর্তমানে দেশে কর শনাক্তকরণ নম্বর TIN রয়েছে 1,28 লাখ। এর মধ্যে বেশিরভাগই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত করদাতা। সর্দার রাজীব, RTV, ঢাকা। ভারত থেকে পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। দিনাজপুরের হিলি সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। স্থানীয় গ্রামবাসী ও গ্রাম পুলিশ সদস্যদের সাথে নিয়ে রাতভর যৌথভাবে সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে। সিলেট সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। কঠোর অবস্থানের কারণে গত 1 মাসে সিলেট সীমান্ত দিয়ে পুশিনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি বিজিবির। পঞ্চগড়ে পুশিন সহ ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় রাত জেগে বিশেষ পাহারা চলছে। এবার বিজিবির সাথে যোগ দিয়েছে গ্রামবাসী এবং গ্রাম পুলিশরা। এই কার্যক্রমে এখন পর্যন্ত সীমান্তের 135 কিলোমিটার এলাকা সুরক্ষিত আছে বলে জানায় বিজিবি। জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছে। আমরা আমাদের গ্রামবাসী সহ সাথে নিয়ে আমাদের দেবনগর ইউনিয়ন পরিষদ ওনাদের সাথে আছি। ইস্যুটা নিয়ে আমরা এই বর্ডার বেল্টে এখন পর্যন্ত আছি। ইনশাল্লাহ সারা রাত থাকবো, যেন কোনো রকমে আমরা পুশিন হতে দিব না। আপনারা অবশ্যই কোনো প্রকার অবৈধ লোক দেখলে আটক করবেন এবং আমাকে ভজনপুর ক্যাম্পে সংবাদ দিবেন। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে সরকার সংস্কার কমিশন গঠন করবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যাংক খাতেও স্থিতিশীলতা ফিরিয়ে
আনা সম্ভব নয়। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার গণমাধ্যম এরই মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ব্যাংক খাতের নানা অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে গণমাধ্যম জনসচেতনতা তৈরিতে অবদান রাখছে। রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। ভারত থেকে পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। দিনাজপুরের হিলি সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার বাংলাদেশ বিজিবি। সীমান্ত পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, আমাদেরকে জানাবেন যে পুশিন ঘিরে সীমান্তের পরিস্থিতি এখন কেমন? যে বর্ডার গার্ড 15 বিজিবি বর্ডার গার্ড ব্যাটালিয়নের সামনে আজকে কিন্তু লালমনিরহাটের যে 61 বিজিবি ব্যাটালিয়নের যে দায়িত্বপূর্ণ এলাকা কলসিবাড়ি মুখ বিওপির সামনে কিন্তু বিএসএফ কাঁটাতারের বেড়া পার করে কিন্তু 8 থেকে 10 থেকে 14 জন কিন্তু 14 জনকে পুশিন করার চেষ্টা করেছে। ইতিমধ্যেই বাংলাদেশের যে সাধারণ মানুষ রয়েছেন, সীমান্তবর্তী মানুষ ও বিজিবি কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে তারা সেখানে টহল জোরদার করে। পরবর্তীতে কিন্তু বিএসএফ সেই ব্যক্তিদেরকে কিন্তু ভারতে ফিরে নিয়ে যেতে বাধ্য হয়। এছাড়াও গত 2 দিন আগে আপনারা জানেন যে 2 দিন আগে লালমনিরহাটের 3টি সীমান্তে কিন্তু 33 জনকে পুশিন করার চেষ্টা করলে বিজিবি শক্ত হাতে কিন্তু দমন করে এবং বাধা সৃষ্টি করলে বিএসএফ রাতের বেলা তাদের সার্চ লাইট অফ করে কিন্তু তাদেরকে ফিরে নিয়ে যেতে বাধ্য হয়। এছাড়াও বিজিবির কিন্তু প্রত্যেকটি সীমান্তে লালমনিরহাট যে কয়েকটি সীমান্ত রয়েছে প্রত্যেকটি সীমান্তে কিন্তু টহল জোরদার করেছে। টহল জোরদার করার কারণ হচ্ছে যে গত কয়েকদিন থেকে কিন্তু তারা পুশিন করার চেষ্টা করছে। এছাড়াও বিজিবির পাশাপাশি কিন্তু স্থানীয় যে মানুষ রয়েছেন তারাও কিন্তু রাত থেকে তো এই ছিল পুশিনের সর্বশেষ খবর। হামিতা। ধন্যবাদ আপনাকে। ঈদুল আজহায় ঘরমুখ ও কর্মস্থলে ফেরার যাত্রায় সারা দেশে সড়ক, রেল ও নৌপথে 442টি নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 438 জন। এ সময় আহত হয়েছেন 1340 জন। দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে আরও জানানো হয়, 21 মে থেকে 4 জুন পর্যন্ত 15 দিনে 394টি সড়ক দুর্ঘটনার মধ্যে 153টিতেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান 159 জন, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় 39%। একই সময় রেলপথে 31টি দুর্ঘটনায় 23 জন এবং নৌপথে 17টি দুর্ঘটনায় 13 জন নিহত হয়েছেন। অদক্ষ চালকের পাশাপাশি মহাসড়কে ছোট যানবাহনের অবাধ চলাচল দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ বলে জানায় সংগঠনটি। সড়ক দুর্ঘটনা রোধে উন্নত বিশ্বের মতো প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি পয়েন্ট ভিত্তিক সিস্টেম চালুর আহ্বান জানান তারা। 80% যানবাহন বিরামহীন ও বিশ্রামহীনভাবে একজন চালক দিয়ে চালাতে গিয়ে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। যাত্রীদের জীবন নিয়ে খেলতে গিয়ে অসংখ্য যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে বিলে রাস্তার পাশে পড়ে যাওয়ার দৃশ্য এবারের ঈদে সবচেয়ে বেশি দেখা গেছে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহ 9 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশন সূত্রে জানায়, তদন্ত চলমান থাকায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও সময় চাইবে রাষ্ট্রপক্ষ। এর আগে প্রসিকিউশন জানায় 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকা সহ 4টি স্থানে 58 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনতে সহায়তা করা বাংলাদেশিদের প্রণোদনা দিতে একটি নীতিমালা অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা 2026-এর অনুমোদন দেওয়া হয়। প্রণোদনা দেওয়ার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি সহ সব বাংলাদেশি নাগরিককে
FDI আনার ক্ষেত্রে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মোট 25টি পরিচালক পদের মধ্যে 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং 2 জন NSC থেকে মনোনীত হবেন। বাকি 15টি পদের জন্য আজ ব্যালটে মূল লড়াই চলছে। ভোট গণনা শেষে আজই বিজয়ী হওয়া পরিচালকদের নাম ঘোষণা করা হবে। একই দিনে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ সভাপতি নির্বাচনও। দর্শক, এই মুহূর্তে মিরপুর থেকে বিসিবি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী রাফি আমিনের সাথে। রাফি, নির্বাচন ঘিরে আমেজ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তাহমিদা। যেমনটা আসলে বলছিলেন, আমেজের কথা তো আসলে সকাল থেকে বলছি যে আমরা যেমন সাজসজ্জার আমেজ আসলে দেখেছি সেমনটাই আসলে আছে, তার বেশি আসলে নেই। কারণ আমরা আগেই বলেছিলাম যে ক্যাটাগরি 1 থেকে যে 10 জন নির্বাচক আসলে আসার কথা, পরিচালক আসার কথা নির্বাচনের মাধ্যমে, সেই 10 জনের মধ্যে কিন্তু 7 জন ইতিমধ্যে নির্বাচিত হয়ে আছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বাকি যে 3 জন আছেন, বরিশাল থেকে একজন এবং বাকি যে আরেকজন আছেন সেটা 2 জন আছেন, সেটা হলো খুলনা থেকে। ক্যাটাগরি 2 থেকে কিন্তু আসলে 16 জন প্রতিদ্বন্দ্বী নির্বাচন করছেন, নির্বাচনে লড়াই করবেন। তার মধ্যে কিন্তু ইতিমধ্যে বলা যায় যে বেশ সহজেই হয়তোবা নির্বাচন পরিচালক তারা আসলে নির্বাচিত হবেন, কারণ অ্যাডহক কমিটিতে থাকা 7 জন কিন্তু আসলে এই ক্লাব ক্যাটাগরি থেকে আসলে আছেন। এবং একই সাথে বলতে হয় ক্লাব ক্যাটাগরি 3 থেকে কিন্তু আমরা জানি আগে থেকেই নির্বাচিত হয়ে আছেন, বাকি 2 জন আসবে NSC থেকে। আর ভোট নিয়ে আসলে যদি কথা বলি, ভোট গ্রহণ শুরুর কথা ছিল কিন্তু সকাল 10টা থেকে, আমরা যেমনটা আসলে জানি। তবে প্রথম ভোটটা পড়তে কিন্তু অপেক্ষা করতে হয়েছে প্রায় 45 মিনিট। এরপরে কিন্তু আসলে বলা যায় যে 45 মিনিট পর কিন্তু আমরা দেখেছি একটা স্বাভাবিক গতিতে আসলে ভোট গ্রহণ শুরু হয়। তামিম ইকবাল থেকে শুরু করে ফাহিম সিনহা কিংবা ইসরাফিল খসরু তারা কিন্তু আসলে ভোট পর্যায়ক্রমে আসলে দিয়েছেন। সেক্ষেত্রে আসলে বলা যায় যে এখন পর্যন্ত আসলে ভোট কাউন্টিংটা কীরকম হয়েছে সেই পরিমাণটা আমরা না জানলেও বলা যায় যে বেশ ভালোভাবেই ভোট গ্রহণ চলছে। আর পাশাপাশি আরও একটা ইনফরমেশন দিয়ে আসলে দিয়ে রাখতে চাই যে আমরা জানি যে ব্যালটেও কিন্তু আসলে ভোট গ্রহণ চলছে। সেখানে কিন্তু একটা পর্যন্ত সময় ছিল, 42 জন তারা কিন্তু ব্যালটে ভোট দিবেন, এমনটা কিন্তু বেশ আগে থেকে জানানো ছিল। সব কিছু মিলে বলা যায় যে অবশ্যই নির্বাচনের অবস্থা এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তাহমিদা। ধন্যবাদ আপনাকে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।